রেকর্ডিং অন করে দিছি। আচ্ছা, আজকে আমরা হচ্ছে পড়বো ইনপুট আউটপুট। হ্যাঁ, কিভাবে হচ্ছে আমরা ফাইল রিড করতে পারি, ফাইল কিভাবে রাইট করতে পারি, মেনলি হচ্ছে এই জিনিসটাই আজকের ফোকাস। এবং এখান থেকে হচ্ছে খুবই স্পেসিফিক কিছু জিনিস আছে। সো এই টপিকটা খুব একটা কঠিন না। দেখেন এখানে স্পেসিফিক কি কি পড়বো আমরা। আমরা হচ্ছে স্ক্যানার ক্লাস তো দেখছি আগে কম বেশি, এটা অত লাগবে না। বাফার রিডার, ফাইল রিডার, বাফার রাইটার, ফাইল রাইটার, আর হচ্ছে প্রিন্ট রাইটার, এগুলো হচ্ছে আমাদের মেইনলি আছে। তো ওই জিনিসগুলো পড়ার আগে আমরা আগে হচ্ছে ফাইল ক্লাস কি, ডিরেক্টরি ক্লাস কি, এই জিনিসগুলো দেখবো। স্ট্রিম ক্লাস কি, বাইট নিয়ে কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে এই ফাইল রিডার, ফাইল রাইটার, এগুলোতে আসবো। তাহলে এখন দেখেন আসলে ফাইল বলতে আসলে কি বুঝি আমরা সচরাচর। যেই জিনিসটা হচ্ছে স্টোর করি কম্পিউটারে, ওই জিনিসটাকে হচ্ছে ফাইল বুঝি। যেমন টেক্সট ফাইল হইতে পারে, স্লাইড হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট ফাইল, পিপিটি এটা হইতে পারে। তারপর হচ্ছে আমাদের যে ফোল্ডার আছে, এই ফোল্ডার গুলোকে হচ্ছে এক একটা ফাইল বলে। এই ফোল্ডার গুলো হচ্ছে একটা ফাইল বা ডিরেক্টরি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ডট জাভা যে লিখি আমরা, জাভা ক্লাসের ভিতরে এই যে ডট জাভা যেগুলো আছে, জাভার সোর্স ফাইল, এগুলো এক একটা ফাইল। তারপরে এই যে আমরা ভিডিও দেখি, এগুলো হচ্ছে ফাইল। ইমেজ ইউজ করি, এগুলো ফাইল। তো এই যাবতীয় সবকিছুকে আমরা হচ্ছে ফাইল বলতেছি। এখন ফাইলটাকে রিড আর রাইট করার জন্য বা ফাইলের উপর বিভিন্ন অপারেশন করার জন্য জাভা আমাদের আসলে কি কি ফ্যাসিলিটিস দিতেছে, সেই জিনিসটা আমরা দেখব। তাহলে এখানে দেখেন যে ফাইল নামে হচ্ছে জাভার একটা ক্লাস আছে। ফাইল নামে জাভার একটা ক্লাস আছে। এই ক্লাসটার থ্রুতে আমরা হচ্ছে ফাইলের কিছু ইনফরমেশনকে অ্যাক্সেস করতে পারি। তো এখন ফাইলের হচ্ছে কি কি ইনফরমেশনকে আমরা অ্যাক্সেস করতে পারি সেটাই হচ্ছে দেখবো। দেখেন আমরা ডিরেক্টলি হচ্ছে কোডে যাই। এখানে হচ্ছে স্লাইড পড়া থেকে অ্যাকচুয়ালি আপনাদের কোড থেকে বেশি এই জিনিস বোঝানো লাগবে। এই যে দেখেন আমাদের হচ্ছে জাভাতে ফাইল নামে একটা ক্লাস আছে। এই ফাইল ক্লাসটা কোথায় দেওয়া আছে? জাভা এর আইও নামে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের হচ্ছে ফাইল নামে একটা ক্লাস দিয়ে দেওয়া আছে। তাহলে ফাইল ক্লাসের একটা অবজেক্টের ভিতরে দেখেন আমরা ফাইলটা কোন পাথে আছে সেই পাথ নেমটা আমরা হচ্ছে বলে দিতে হয়। স্ট্রিং আকারে হচ্ছে ফাইলের পাথ নেমটা বলে দিতে হয়। তাইলে দেখেন এখন এই পাথ নেমটা আপনারা কিভাবে বলবেন সেই জিনিসটাতে আসি। এই হচ্ছে দেখেন আমার একটা প্রজেক্টের ফোল্ডার জাভা আইও। এই প্রজেক্টের ভিতর আরো কিছু সাব ফোল্ডার আছে, ডট আইডিয়া, ডিআইআর, আউটসোর্স, তারপর হচ্ছে আরো হাবিজাবি। হ্যাঁ, তাহলে আপনার এইখানে পাথটা ধরা হয় হচ্ছে আপনার এই যে প্রজেক্টের ফোল্ডারটা, এই প্রজেক্টের ফোল্ডারের ভিতর থেকে পাথের হিসাব করা হয়। তাহলে দেখেন এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এই ডিআইআর নামে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারের ভিতরে স্যাম্পল ডট টিএক্সটি একটা ফাইল আছে। তাহলে আপনি যখন হচ্ছে ফোল্ডারের ভিতরে কি আছে সেটাকে বলতে যাবেন, তখন আপনার একটা স্ল্যাশ ইউজ করতে হয়। তাহলে ডিরেক্টরি ডির ফোল্ডারের ভিতরে আমার হচ্ছে স্যাম্পল ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে। এইটা হচ্ছে আমি পাথ হিসেবে বলে দিলাম। সে করবে কি, এই পাথে যে এই ফাইলটাকে নিয়ে সে হচ্ছে একটা অবজেক্ট তৈরি করবে, ফাইল ক্লাসের অবজেক্ট তৈরি করবে। তাহলে দেখেন এখানে ফাইল ক্লাসের আরো কিছু কনস্ট্রাক্টর আছে যে আমরা হচ্ছে ডিরেক্টরি পাথ, এটা তো দেখলাম। তারপরে হচ্ছে আমরা ডিরেক্টরি পাথ, তারপর হচ্ছে ফাইল নেমটাও বলে দিতে পারি আলাদা করে। আবার হচ্ছে আমরা ফাইলের ভিতরে একটা ডিরেক্টরি অবজেক্টও পাঠিয়ে দিতে পারি, সরি একটা ফাইলের অবজেক্টও পাঠিয়ে দিতে পারি। তো মেইনলি হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজ হয় হচ্ছে এটা যে আমরা সরাসরি ডিরেক্টরি পাথটা দিয়ে দিই। এবার দেখেন এই ফাইল ক্লাসের অবজেক্টের মাধ্যমে আমরা আসলে হচ্ছে একটা ফাইলের ব্যাপারে কি কি ইনফরমেশন অ্যাক্সেস করতে পারি, সেইটাই হচ্ছে এখানে এক একটা কোড আকারে দেওয়া আছে। তাহলে দেখেন আপনাদের জাস্ট হচ্ছে এই ফাংশনগুলো একটু খেয়াল রাখা লাগবে যে কোন ফাংশন দিয়ে কি করা হয়। তাহলে হচ্ছে আপনারা এখান থেকে অ্যান্সার করতে পারবেন। তাহলে দেখেন ফাংশনের হচ্ছে আহ, কাজ কি তার সাথে হচ্ছে রিলেটেবল করে ফাংশনের নেমটা দেওয়া হয়েছে। গেট নেমের থ্রুতে হচ্ছে আমরা ফাইলের নেমটাকে দেখতে পারবো। গেট পাথের থ্রুতে আমরা হচ্ছে ফাইলের যে পাথটা, এই পাথটাকে হচ্ছে দেখতে পারবো। আর অ্যাবসলুট পাথ হচ্ছে আমার কম্পিউটারের সাপেক্ষে, হ্যাঁ প্রজেক্ট ফোল্ডার না, আমার কম্পিউটারের সাপেক্ষে আসলে কোন জায়গা থেকে পাথটা শুরু হয়েছে সেটা হচ্ছে কি অ্যাবসলুট পাথ বলে। যেমন হচ্ছে আমার কম্পিউটারের সাপেক্ষে যদি চিন্তা করি, দেখেন এই যে দিস পিসি, এখান থেকে হচ্ছে আমার ড্রাইভ ডি তে স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে হচ্ছে পাথটা শুরু হয়েছে। ড্রাইভ ডি এর ভিতরে হচ্ছে ইউআইইউ কোর্সেস এখানে যে শুরু হয়েছে।
এটার ভিতর থেকে আমি হচ্ছে ওপি ফোল্ডারে গেছি, ওপি ফোল্ডারে যাওয়ার পর হচ্ছে জাবা আইও এই ফোল্ডারে গেছি, জাবা আইও এই ফোল্ডারে যাওয়ার পরে হচ্ছে এই ফোল্ডারগুলো আসছে, সেখান থেকে হচ্ছে এই ডিরেক্টরি ফোল্ডারটা শুরু, এখানে হচ্ছে স্যাম্পল ডট টিএক্সটি ফাইলটা আছে। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে অ্যাবসলুট পাথ। তার মানে আমরা যখন হচ্ছে এই যে আমাদের এই ট্যাবে একটা পাথ দেখতে পাই যে দিস পিসি থেকে স্টাডি ম্যাটেরিয়ালস ডি ড্রাইভ, সেখান থেকে ইউআই কোর্স, সেখান থেকে ওপি ফোল্ডার, সেখান থেকে জাভা আইও ফোল্ডার, এভাবে যে কমপ্লিট পাথটা আমরা দেখি সেটাকে বলা হয় অ্যাবসলুট পাথ। তাহলে এই অ্যাবসলুট পাথটাই আমরা হচ্ছে এইখানে প্রিন্ট করে দেখতে পারি গেট অ্যাবসলুট পাথ ফাংশনের সাহায্যে। ঠিক আছে, তাহলে অ্যাবসলুট পাথটা হচ্ছে আমার একদম কম্পিউটারের সাপেক্ষে, আর গেট পাথটা হচ্ছে আমি যেখানে প্রজেক্টটা তৈরি করছি সেই প্রজেক্ট ফোল্ডারের সাপেক্ষে। ঠিক আছে, এই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে গেট প্যারেন্টটা কি, যে আপনার এই যে ফাইলটা আছে এই ফাইলটা আপনি কোন ফোল্ডারে রাখছেন সেটা হচ্ছে আপনার প্যারেন্ট ফোল্ডার। তাহলে হচ্ছে এখানে গেট প্যারেন্টের মাধ্যমে আমরা হচ্ছে প্যারেন্ট ফোল্ডারের নামটা জানতে পারি, কোন ফোল্ডারের ভিতরে ফাইলটা আছে। তারপর হচ্ছে আপনি যেই পাথটা বলে দিলেন সেই পাথে আদৌ কি এখানে এই নামে কোনো ফাইল এক্সিস্ট করে, যদি ফাইলটা আদৌ এক্সিস্ট করে তাহলে হচ্ছে এখান থেকে ট্রু রিটার্ন করবে, আর এক্সিস্ট না করলে হচ্ছে ফলস রিটার্ন করবে। এইটা হচ্ছে আপনাদের টার্নারি অপারেটর। এটার কথা যদি আপনাদের মনে থেকে থাকে যে এখানে একটা কোশ্চেন মার্ক করা হচ্ছে, তো এই ফাংশনটা যদি ট্রু রিটার্ন করে তাহলে প্রথম অংশটা এক্সিকিউট হবে, আর যদি ফলস রিটার্ন করে তাহলে এই কোলনের পরবর্তী অংশটা এক্সিকিউট হবে। সো এভাবে হচ্ছে টার্নারি অপারেটর ইউজ করে এখানে লেখা হয়েছে। তাহলে ফাইল যদি এক্সিস্ট করে তাহলে এক্সিস্ট প্রিন্ট হবে, আর যদি এক্সিস্ট না করে তাহলে ডাজ নট এক্সিস্ট প্রিন্ট হবে। তারপর ক্যান রাইট মেথডটা বলতেছে কি ফাইলটাকে তে কি আপনার রাইট পারমিশন আছে কিনা, ফাইলে আপনি হচ্ছে এডিট করতে পারেন কিনা, মডিফাই করতে পারেন কিনা সেটা। ক্যান রিড হচ্ছে ফাইলটার আপনার রিড পারমিশন আছে কিনা, ফাইল থেকে ডেটা রিড করতে পারবেন কিনা। তারপর হচ্ছে ইজ ডিরেক্টরি, আপনি যে পাথটা বলে দিলেন সেটা কি হচ্ছে কোনো ফাইল নাকি কোনো ফোল্ডার, সেটা দেখে হচ্ছে ইজ ডিরেক্টরি ফাংশনের মাধ্যমে জানতে পারি। এটা ট্রু রিটার্ন করা মানে হচ্ছে আপনার দিয়ে দেওয়া পাথটা হচ্ছে একটা ফোল্ডার, আর যদি ফলস রিটার্ন করে তার মানে আপনার দিয়ে দেওয়া পাথটা কোনো ফোল্ডার না, সেটা হচ্ছে একটা ফাইল। সিমিলারলি ইজ ফাইল ফাংশনটা ঠিক এর উল্টা, যে আপনার দিয়ে দেওয়া পাথটা কি ফাইল নাকি ফোল্ডার সেটা বলে। আচ্ছা, তারপরে হচ্ছে লাস্ট মডিফাইড, এই ফাংশনটা এই ফাংশনটা একটু দেখেন। এই ফাংশনটা হচ্ছে আপনার এই যে জানুয়ারি 1, 1970 এই সাল থেকে বা এই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যতটুকু সময় অতিবাহিত হয়েছে সেটা হচ্ছে মিলি সেকেন্ড এককে প্রকাশ করে। দেখেন এই যে এ লং ভ্যালু রিপ্রেজেন্টিং দ্য টাইম দ্য ফাইল ওয়াজ লাস্ট মডিফাইড মেজার্ড ইন মিলি সেকেন্ডস সিন্স দ্য ইপক, এই টাইমটা। তার মানে 1970 সালের জানুয়ারির 1 তারিখের 12টা থেকে রাত 12টা থেকে আপনি আপনার ফাইলটা লাস্ট যখন মডিফাইড করছেন ততটুকু সময়ের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হচ্ছে আপনার মিলি সেকেন্ড এককে রিটার্ন করে এই লাস্ট মডিফাইড ফাংশনটা। তো এটা দেখে আসলে খুব একটা জিনিস বোঝা যায় না, আমাদের হিউম্যান রিডেবল কোনো ফরম্যাট হইলো না এটা, যে আমরা তো আর বসে হিসাব করব না যে অত মিলি সেকেন্ড অনুযায়ী আমি লাস্ট কবে মডিফাই করছিলাম। তো এটার হচ্ছে বেটার অপশন কি, আপনি হচ্ছে এটাকে একটা ডেট ক্লাসের অবজেক্টের ভিতর দিয়ে দেন। তাহলে ডেট ক্লাসের অবজেক্টটা করে কি, এই যতটুকু সময় অতিবাহিত হয়েছে সেটাকে হচ্ছে একটা ডেটে বা টাইম স্ট্যাম্পে কনভার্ট করে দেয়। সো আমাদের জন্য হচ্ছে এইটা ইউজফুল, যে আমরা দেখে বুঝতে পারলাম হ্যাঁ এত তারিখের এত সময় আমরা ফাইলটাকে লাস্ট মডিফাই করছিলাম। আর এই ডেট ক্লাসের অবজেক্টটাকে পরে হচ্ছে আমরা স্ট্রিং আকারে প্রিন্ট করে সব টাইমটা দেখব। আর ফাইল, এই যে লেন্থ নামে একটা ফাংশন আছে, এটা থ্রুতে হচ্ছে আমরা ফাইলের সাইজটা দেখতে পারি। So আমরা এবার হচ্ছে এই কোডটা একটু রান দেই, দেখেন রান দিয়ে এবার হচ্ছে আমরা যা যা বলছি সেই জিনিসটা একটু মিলাই। এই যে দেখেন, তাহলে আমরা দেখতেছি হচ্ছে স্যাম্পল ডট টিএক্সটি এই ফাইলটার জন্য, এই ফাইলে জাস্ট হচ্ছে এরকম কিছু লেখা আছে টেক্সট ফাইলে। তাহলে দেখেন আমাদের এই যে ফাইল গেট নেম থেকে আমরা ফাইল নেমটা পাইলাম স্যাম্পল ডট টিএক্সটি, গেট পাথ থেকে আমরা হচ্ছে প্রজেক্ট ফোল্ডারের সাপেক্ষে ফাইলের পাথটা পাইলাম ডিরেক্টরি স্ল্যাশ হচ্ছে স্যাম্পল ডট টিএক্সটি। আর অ্যাবসলুট পাথটা হচ্ছে আমার কম্পিউটারের সাপেক্ষে কোন পাথে আছে, এই যে ডি ড্রাইভের ভিতরে ইউআই কোর্স, তার ভিতরে হচ্ছে ওপি ফোল্ডার, তার ভিতরে জাভা আইও ফোল্ডার, এর ভিতরে হচ্ছে এই প্রজেক্ট ফোল্ডারটা, এটা হচ্ছে অ্যাবসলুট পাথ। আর গেট প্যারেন্ট হচ্ছে যে আপনার যে ফাইলটা সেই ফাইলটা আপনি কোন ফোল্ডারে রাখছেন, জাস্ট ওইটাই প্যারেন্ট ফোল্ডার। এই যে আমরা হচ্ছে ডির ফোল্ডারে রাখছি, এটাই হচ্ছে আমাদের প্যারেন্ট ফোল্ডার।
তারপর হচ্ছে ফাইলটা এক্সিস্ট করে কিনা, হ্যাঁ এক্সিস্ট করে। তারপর হচ্ছে ফাইলে রাইট পারমিশন আছে কিনা, রিড পারমিশন আছে কিনা। তবে এটা একটা ডিরেক্টরি না, এটা একটা নর্মাল ফাইল। এরপর দেখেন এই যে লাস্ট মডিফাইড, এই জিনিসটা রিটার্ন করছে কি, একটা বড় সংখ্যা। এটা হচ্ছে কি মিলি সেকেন্ড এককে 1970 সালের জানুয়ারির 1 তারিখ থেকে অতিবাহিত হওয়া সময়। আর এটাকে যদি আমরা টাইমে কনভার্ট করি তাহলে দেখেন কি আসতেছে, যে 9টা, আহ, আজকে রবিবার জুনের 15 তারিখ 2025 সাল, সকাল 9টা 9 মিনিট 45 সেকেন্ডে হচ্ছে ফাইলটা লাস্ট মডিফাই হয়েছে। তার মানে আসলে সকালে আমি যখন আপনাদের ক্লাস প্রিপারেশন নিচ্ছিলাম তখন আর কি ফাইলটা রান টান করে দেখছি, ওইটাই হচ্ছে লাস্ট মডিফাইড ডেট। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই যে ডেট অবজেক্টটা, ডেট ক্লাসের অবজেক্ট থেকে কিভাবে কারেন্ট ডেট প্রিন্ট করা হয় সেটা দেখানো হয়েছে। আর আমাদের এই ফাইলের সাইজটা কতটুকু সেটা হচ্ছে দেওয়া আছে বাইট এককে। এই যে আমাদের এটা হচ্ছে ফাইল, এই ফাইলের সাইজটা হচ্ছে বাইট আকারে দেওয়া আছে। এখানে হচ্ছে এটা একটা স্ট্রিং ফাইল, মানে টেক্সট ফাইল, ক্যারেক্টার আছে। প্রতিটা ক্যারেক্টার হচ্ছে 1 বাইট করে জায়গা দখল করে। প্রতিটা ক্যারেক্টার হচ্ছে 1 বাইট করে জায়গা দখল করে। তার মানে এখানে টোটাল 297টা ক্যারেক্টার আছে, ইনক্লুডিং এই স্পেস এবং হচ্ছে এই কমা। ঠিক আছে, এই স্পেস গুলো হচ্ছে 1টা বাইট দখল করে, এই কমাটাও 1টা বাইট দখল করে। ঠিক আছে। এই পর্যন্ত তো কি বুঝছি? এইদিকে ব্যাকস্ল্যাশ আর ফরওয়ার্ড স্ল্যাশটা, কোথায় ব্যাকস্ল্যাশ কোথায়? এই জায়গায় যে কনসোলে প্রিন্ট হয়েছে সেই হুম। জায়গায় ব্যাকস্ল্যাশ ব্যবহার করা হয়েছে, আর আপনি যখন পাথ লেখছেন তখন ফরওয়ার্ড স্ল্যাশ। হ্যাঁ, আমরা লেখার সময় পাথটা ফরওয়ার্ড স্ল্যাশেই দিতে হয়, হ্যাঁ। আর ব্যাকস্ল্যাশটা হচ্ছে এখানে আউটপুটে শো করে, এভাবেই আসে সব সময়। এই যে দেখেন, আপনার কোড থেকে যখন আপনি আউটপুটটা প্রিন্ট হবে, ওরা হচ্ছে এভাবে দিয়ে দিছে যে আপনার এখানে ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে হবে। ব্যাকস্ল্যাশ সরি, মানে হ্যাঁ, কনসোল। হ্যাঁ কনসোলে হচ্ছে ব্যাকস্ল্যাশের মাধ্যমে হবে। আর আমরা যখন লিখি তখন হচ্ছে এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখতে হয়। আর স্যার ক্যান রাইট আর ক্যান রিডটা বুঝতে পারি না, এটা একটু আরেকবার ও, বুঝান। ক্যান রাইডার ক্যান রিড হচ্ছে আসলে আপনি উইন্ডোজ চালাইলে কখনোই বুঝতে পারবেন না। ধরেন হচ্ছে এই যে এখানে একটা ফাইল আছে, হ্যাঁ। আপনি ফাইলটাকে ক্লিক করছেন, এই পর্যন্ত ঠিক আছে। এখন ধরেন আপনি এখানে তো টাইপ করলে মডিফাই হচ্ছে, তাই না? জি যদি এই ফাইলে কোনো একটা প্রোটেকশন সেট করা থাকে যে আপনি টাইপ করতেছেন কিন্তু এখানে ফাইলে কিছু রাইট হচ্ছে না, তার মানে ফাইলের আপনার রাইট পারমিশন নাই, আপনাকে হচ্ছে রাইট করতে দিতেছে না। ঠিক আছে, সেটা জি। হচ্ছে রাইট পারমিশন দিয়ে বোঝা যায়। আর ধরেন হচ্ছে আপনি ফাইলটা ক্লিক করতেছেন কিন্তু ওপেন হচ্ছে না, তার মানে আপনার ফাইলের হচ্ছে রিড পারমিশনটা নাই। ফাইলের ভিতরে কি ডেটা আছে সেই ডেটাটা আপনি দেখতে পারবেন না, রিড পারমিশন নাই ওইটা। তো উইন্ডোজে আমরা যখন কোনো ফাইল ক্রিয়েট করি তখন হচ্ছে বাই ডিফল্ট রিড পারমিশন, রাইট পারমিশন সব পারমিশন দেওয়া থাকে। বুঝছি, বুঝছি। আচ্ছা, এটা গেল। তাহলে হচ্ছে আমরা ফাইল ক্লাসটা নিয়ে আলোচনা শেষ করলাম। তো আপনাদের হচ্ছে আসলে এই যে এই অংশে যেই ফাংশনগুলো আছে জাস্ট এই ফাংশনগুলোর কাজটা খেয়াল রাখবেন তাইলে হবে। মানে ফাংশনগুলো আর কি নাম মনে রাখা লাগবে, কাজের সাথে মিল রেখেই দেখেন নামগুলো আছে। সো ওইভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন যে আপনি ফাইলের নেম চাচ্ছেন, কোনো কিছু নেম চাওয়া বা চাওয়া, এই চাওয়া কথাটা থাকলে হচ্ছে আপনার গেট কথাটা চলে আসবে। তাহলে সেটার হচ্ছে নাম চাচ্ছেন তাহলে গেট নেম। আপনি ফাইলটার পাথ চাচ্ছেন, তাহলে পাথের আগে একটা গেট ইউজ করে দেন, গেট পাথ। অ্যাবসলুট পাথ চাচ্ছেন, গেট অ্যাবসলুট পাথ। প্যারেন্ট ফোল্ডার কি জানতে চাচ্ছেন, গেট প্যারেন্ট। এখানে গেট প্যারেন্ট আর ফোল্ডার কথাটা লিখতে হবে না। তারপর হচ্ছে কোনো কিছুর পারমিশন আছে কিনা, তাইলে হচ্ছে ক্যান দিয়ে শুরু হয়। রাইট পারমিশন আছে কিনা, ক্যান রাইট। রিড পারমিশন আছে কিনা, ক্যান রিড। এক্সিকিউশন পারমিশন আছে কিনা, এরকম যদি ফাংশন থাকে তাহলে ক্যান এক্সিকিউট, এভাবে আসবে। তারপর হচ্ছে এই জিনিসটা এমন কিনা, হ্যাঁ এরকম যদি হয় তাহলে ইজ দিয়ে শুরু হয়, যে এটা ফাইল কিনা, এটা ডিরেক্টরি কিনা, ইজ দিয়ে। ইজ ডিরেক্টরি, ইজ ফাইল, এরকম করে হচ্ছে একটু মনে রাখবেন। এবার আসেন যে সিমিলারলি আমাদের হচ্ছে একটা ডিরেক্টরি ক্লাস আছে যেটা হচ্ছে ফোল্ডার নিয়ে কাজ করে, হ্যাঁ। তাহলে এবার হচ্ছে এই ডিরেক্টরি ক্লাসটাতে আসি আমরা। এই ডিরেক্টরি ক্লাসটার জন্য হচ্ছে আমরা এই ডিরেক্টরি ডেমোতে যাব। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে এই যে ফাইল ডেমোটা, এবার দেখবো হচ্ছে ডিরেক্টরি ডেমো। তাহলে দেখেন আমাদের জাভাতেই হচ্ছে ডিরেক্টরির জন্য দেখেন এখানে আলাদা হচ্ছে ওই যে ক্লাস নাই, কারণ কি ডিরেক্টরি গুলোকে হচ্ছে ফাইল হিসেবে ট্রিট করা হয়।
তো এখানে দেখেন কি করা হয় যে ইস ডিরেক্টরি নামে একটা ফাংশন আছে, যেটা হচ্ছে আপনার ফাইলটা যদি একটা ডিরেক্টরি বা ফোল্ডার হয় তাহলে সেটা ট্রু রিটার্ন করে। আর লিস্ট নামে হচ্ছে আমাদের, এই যে লিস্ট ফাইলস নামে হচ্ছে আমাদের একটা ফাংশন আছে, যেটা রিটার্ন করে কি আপনার একটা ফোল্ডারের ভিতর যত ফাইল আছে সবগুলোর হচ্ছে একটা লিস্ট রিটার্ন করে। তো এই জিনিসটাই হচ্ছে দেখেন এখানে দেখবো যে এই যে আমরা লিখতেছি F1, F1 এর ভিতরে দেখেন আমরা হচ্ছে এই ডিরেক্টরি নামটা দিয়ে দিছি, এই যে ডির এই ফোল্ডারের নামটা দিয়ে দিছি F1 এর ভিতর। এরপরে তখন F1 ডট ইস ডিরেক্টরি লিখতেছি, এটা ট্রু রিটার্ন করবে, তার মানে এটা একটা ডিরেক্টরি হবে। তারপরে যখন F1 ডট লিস্ট এই ফাংশনটা কল করতেছি, লিস্ট ফাংশনটা, ও করতেছে কি এই ডিরেক্টরি ফোল্ডারের ভিতরে বা ডির ফোল্ডারের ভিতরে যতগুলা ফোল্ডার এবং ফাইল আছে তার একটা লিস্ট স্ট্রিং আকারে প্রোভাইড করে। এরপর দেখেন আমরা জাস্ট হচ্ছে লিস্টগুলাকে প্রিন্ট করতেছি, হ্যাঁ। আর এরপরের ফর লুপটা দিয়ে কি করতেছি যে আমার এই ফাইলটা যদি একটা ডিরেক্টরি হয় ডিরেক্টরি কাউন্ট বাড়াচ্ছি, আর এই ফাইলটা যদি একটা নর্মাল ফাইল হয় তাহলে হচ্ছে ফাইল কাউন্ট বাড়াচ্ছি। ফাইনালি হচ্ছে আমার কয়টা ফোল্ডার আছে আর কয়টা ফাইল আছে সেটার কাউন্টটাকে প্রিন্ট করতেছি। এটাই হচ্ছে এই কোড। তাহলে এটা যদি রান দিই তাহলে দেখেন এই যে ডিরেক্টরি, তাহলে আমরা ডিরেক্টরি নেম প্রিন্ট করতেছি ডিআইআর, তারপর এখানে হচ্ছে ডিরেক্টরিতে কি কি ফাইল আছে সেটার হচ্ছে লিস্টটা প্রিন্ট করতেছি। তাহলে আমার dir1 এই ফোল্ডার আছে, dir2 এই ফোল্ডার আছে, স্যাম্পল ডট টিএক্সটি এই তিনটা ফোল্ডার আছে। এরপর হচ্ছে আমরা যে লিস্টটা পাইলাম সেটার ভিতরে কোনটা ফাইল কোনটা ডিরেক্টরি সেটা প্রিন্ট করতেছি। তাহলে dir1 এটা হচ্ছে ডিরেক্টরি, dir2 ডিরেক্টরি, আর স্যাম্পল ডট টিএক্সটি এটা হচ্ছে একটা ফাইল। তারপরে হচ্ছে কয়টা ডিরেক্টরি পাইছি কয়টা ফাইল পাইছি সেই কাউন্টটাকে জাস্ট প্রিন্ট করছি। ঠিক আছে। তাহলে এখানে আপনাদের খেয়াল রাখার মতো জাস্ট কি লাগবে যে এই যে ফাইল ক্লাসের ভিতরে একটা লিস্ট নামে ফাংশন আছে, সেটা করে কি একটা ডিরেক্টরির ভিতরে আপনার কি কি ফাইল ডিরেক্টরি আছে তার একটা লিস্ট স্ট্রিং আকারে প্রকাশ করে। আচ্ছা, এইবার আসেন হচ্ছে স্ট্রিম ক্লাস। আচ্ছা, এবার একটু দেখেন আগে যে স্ট্রিম জিনিসটা কি। আমরা যখন হচ্ছে উম অনেকগুলা ডেটা একসাথে হচ্ছে আছে, একসাথে কোনো জায়গায় আছে এরকম চিন্তা করি, সেটাকে হচ্ছে স্ট্রিম বলে। ধরেন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এক একটা ডেটা বা এক একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারের যে সেটটাকে সেটাকে হচ্ছে আমরা স্ট্রিম বলতেছি, হ্যাঁ। তাহলে হচ্ছে স্ট্রিম জাভা হচ্ছে ফাইলটাকে কি হিসেবে দেখে, স্ট্রিম অফ বাইটস হিসেবে দেখে। তার মানে আপনি হচ্ছে ফাইলের ভিতরে যা যাই লেখেন না কেন সে হচ্ছে এরকম একটা বাইটের স্ট্রিম হিসেবে ফাইলটাকে দেখে বা ভিজুয়ালাইজ করার চেষ্টা করে। তাহলে এখন এই ফাইলটার আপনার কোথায় শেষ হয়েছে, এই যে আপনি একটা ফাইলের ভিতরে অনেক কিছু লিখলেন, কোন এক জায়গাতে হচ্ছে লেখাটা শেষ হয়েছে, এটা জাভা কিভাবে বুঝবে যে আপনার কোন জায়গায় ফাইলটা শেষ হয়েছে? সেটা বুঝে হচ্ছে ইন্ড অফ ফাইল নামে একটা মার্কার থাকে, ওইটা দ্বারা হচ্ছে বোঝানো হয়। ইন্ড অফ ফাইল মার্কারটা আসলে কি জিনিস, এটা হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো একটা ফাইল রাইট করার পরে এরপর নিচে আর কিছু লিখি না, তখন অটোমেটিক এটা নিচে একটা ইন্ড অফ ফাইল মার্কার অ্যাড করে দেওয়া হয়। এটা হচ্ছে আপনাদের মানে এই ফাইল অপারেটিং সিস্টেমে হচ্ছে অটোমেটিক অ্যাড করে দেয় যখন এই ফাইলটাকে লেখেন। সো ওটা দেখেই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারে যে এখানে হচ্ছে আপনার ফাইলটা শেষ হয়ে গেছে, এরপরে আর কিছু নাই। আচ্ছা, এবার আসেন হচ্ছে এই স্ট্রিম হচ্ছে একটা অ্যাবস্ট্রাকশন, এখন এটা অ্যাবস্ট্রাকশনটা আসলে ইমপ্লিমেন্ট করা হয়েছে কিভাবে এই জিনিসটাতে আসি আমরা। তাহলে এখানে দেখেন আমাদের হচ্ছে বেশ কয়েকটা ক্লাস আছে, একটা হচ্ছে ইনপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম, আরেকটা হচ্ছে রিডার রাইটার। তাহলে হচ্ছে নাম দেখে আমরা অনেকটা কাজ গেস করতে পারি। ইনপুট স্ট্রিম মানে হচ্ছে ফাইল রিড করার সাথে রিলেটেড, আউটপুট স্ট্রিম মানে হচ্ছে ফাইল রাইট করার সাথে রিলেটেড। তাহলে ওরা কিভাবে ফাইল রিড করে, ওরা হচ্ছে বাইট আকারে ফাইল রিড করে। ওরা কিভাবে ফাইলে রাইট করে, বাইট আকারে ফাইলে রাইট করে। আর রিডার নাম দেখে বোঝা যাচ্ছে ফাইল রিডের সাথে রিলেটেড, আর রাইটার হচ্ছে ফাইল রাইট করার সাথে রিলেটেড।
আর ওরা হচ্ছে বাইট হিসেবে ট্রিট না করে প্রত্যেকটা জিনিসকে ক্যারেক্টার হিসেবে ট্রিট করে। ঠিক আছে, এই হচ্ছে এদের মধ্যে পার্থক্য। বাইট আর ক্যারেক্টার কি জিনিস? ক্যারেক্টার হচ্ছে আমরা যেটা ভিজুয়ালাইজ করতেছি, এই যে এখানেই দেখেন, এগুলাকে হচ্ছে এক একটা ক্যারেক্টার বলতেছি, ঠিক আছে? তাহলে এই মাঝখানে দেখেন, এইখানে আমরা কিছু দেখতেছি না, বাট এখানে একটা স্পেস আছে, তাই না? জি। এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। তাহলে এটাকে হচ্ছে আপনি যদি টি হিসেবে ট্রিট করেন বা এটাকে এইচ হিসেবে ট্রিট করেন, এটাকে বলছি ক্যারেক্টার। বাট এইটার হচ্ছে একটা আস্কি ভ্যালু আছে না? জি। আস্কি কোড পড়ছেন না আপনারা ডিজিটাল লজিক ডিজাইনে? তাহলে সেই আস্কি কোডটা প্রকাশ করতে আপনার হচ্ছে 8টা বাইনারি বিট লাগে। ধরেন হচ্ছে কথার কথা, আমার তো আস্কি কোডগুলো মনে নাই, টি এর আস্কি কোড কত মনে আছে আপনাদের কারো? এরটা মনে আছে 65, কোনো হাতে হুম নেই। হুম, স্টার্টিংটা, হ্যাঁ আচ্ছা আমরা এটা দিয়ে দেখি, দেখেন। এ, এটার হচ্ছে আস্কি কোড 65। এই 65কে আপনারা যদি হচ্ছে বাইনারিতে নেন তাহলে কত হবে? 32 8 সরি প্রথমে সিক্সটিন ওয়ান এইট আর লাস্টে ফোর ওয়ান। হুম, এই না, তাহলে হচ্ছে প্রথমে ওয়ান, আর হচ্ছে এখানে ওয়ান থাকবে, আর বাকি সব হচ্ছে জিরো, তাই তো? জি। এই জিরোটা থাকবে না, হ্যাঁ, জিরো 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 জিরো। তাহলে এখানে দেখেন হচ্ছে আহ 1 2 3 4 5 6 7, আর হচ্ছে এটাকে 8 বিট বানানোর জন্য বামে একটা জিরো অ্যাপেন্ড করে দেওয়া হয়। এই হচ্ছে আমার টোটাল 8টা বিট। এই 8টা বিটকে হচ্ছে একত্রে বলা হয় 1 বাইট। ঠিক আছে, তাহলে আপনাকে আপনার ফাইলের লেখাগুলাকে যদি হচ্ছে এভাবে 1 বাইট হিসেবে ট্রিট করা হয়, তখন হচ্ছে সেটাকে আমরা বাইট স্ট্রিম দিয়ে হ্যান্ডেল করব, বা বাইট স্ট্রিম দিয়ে যখন কাজ করব তখন চিন্তা করবেন এরকম হচ্ছে 1 বাইট আকারে জিনিসগুলোকে হ্যান্ডেল করা হয়। আর যখন ক্যারেক্টার স্ট্রিম দিয়ে চিন্তা করতেছেন তখন হচ্ছে আপনার এই যে সরাসরি এই একটা লেটারকে হ্যান্ডেল করা হচ্ছে, এরকম চিন্তা করতে পারেন। এটা কি আমরা যেটা চিন্তা করতেছি সেটা ব্যবহার করব? গুড কোশ্চেন। এখন কোন ক্ষেত্রে আসলে কোনটা ব্যবহার হয়? ইউজুয়ালি যখন আপনার টেক্সট ফাইল হয়, এই যেগুলো এই যে আমরা এরকম লেটার দেখতেছি, সেগুলোতে আসলে হচ্ছে রিডার রাইটারটা ইউজ করা হয়, কারণ এগুলা ক্যারেক্টার স্ট্রিম। দেখতেই পাচ্ছি এখানে ক্যারেক্টার আছে, তাই না? জি। কিন্তু ধরেন হচ্ছে যদি একটা ইমেজ থাকে, যদি কোনো একটা ভিডিও থাকে, সেগুলো তার কোনো ক্যারেক্টার দেখা যায় না। এরকম কি লেখা দেখতে পারবো, একটা একটা ক্যারেক্টার না, দেখতে পারবো? তাহলে সেগুলোকে আসলে এরকম বাইট আকারে ট্রিট করতে হবে। ইমেজে কিন্তু স্টোর করা হয় ওই বাইট হিসেবে, ভিডিওগুলো স্টোর করা হয় ওই বাইট হিসেবে। তাহলে তখন আমাদের ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিমটা ইউজ করতে হবে। তাহলে ক্যারেক্টারের জন্য বা টেক্সট ফাইলের জন্য আপনি রিডার রাইটারও ইউজ করতে পারেন, ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম ইউজ করতে পারেন। কিন্তু ভিডিও ফাইল, তারপর হচ্ছে ইমেজ ফাইল, ওগুলোর জন্য আপনার আসলে ইনপুট আর আউটপুট স্ট্রিম ইউজ করা লাগবে। অডিওর জন্য ইনপুট আউটপুট হ্যাঁ, সিস্টেম। অডিওর জন্য ইনপুট আউটপুট স্ট্রিম। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে একটা এক্সাম্পল অ্যাড করে দিতে পারি। অডিও ভিডিও কিভাবে স্টোর করে, এটার কোনো আস্কি ভ্যালু ট্যালু কিছু আছে নাকি? না না, এগুলো বাইট হিসেবে কনসিডার করা হয়। আর এখানে কি বলতে পারি, টেক্সট ফাইলস, তারপর হচ্ছে পিডিএফ, এটসেট্রা। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখেন এবার হচ্ছে এই যে বাইট স্ট্রিমের যে দুইটা ক্লাসের কথা আমরা বললাম, একটা হচ্ছে ইনপুট স্ট্রিম আর একটা হচ্ছে আউটপুট স্ট্রিম। তো এরা আসলে হচ্ছে এক একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে পড়াশোনা করছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের হচ্ছে কোনো অবজেক্ট তৈরি করা যায় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের হচ্ছে কিছু চাইল্ড ক্লাস থাকে, ওই চাইল্ড ক্লাসগুলো অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইমপ্লিমেন্ট করে, তখন চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করা যায়, পড়ছি না এটা? তাহলে এই ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিমে বেশ কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে দেওয়া আছে। এদের যে চাইল্ড ক্লাস আছে তারা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করছে। হ্যাঁ, তো ওই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো হচ্ছে ওই ওই চাইল্ড ক্লাসগুলো হচ্ছে আমরা ইউজ করে এইসব ফাংশনালিটি গুলা ব্যবহার করতে পারি। তাহলে দেখেন হচ্ছে ফাংশনালিটি গুলা কি কি অ্যাভেলেবল, ফাইলটা আছে কিনা, তারপর হচ্ছে ক্লোজ, ফাইলটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে কিনা, রিড, ফাইল থেকে আমরা বাইট আকারে রিড করতেছি। তো এখন দেখেন রিডের হচ্ছে আবার 3টা ভেরিয়েশন আছে, যে আপনি হচ্ছে একটা অ্যারে দিয়ে দিলেন, সেই অ্যারে থেকে হচ্ছে রিড করতেছেন। আবার হচ্ছে যে অ্যারেটা দিয়ে দিতেছেন, সেই অ্যারের কত নাম্বার লাইন থেকে আপনি রিড করতে চান এবং হচ্ছে কত সাইজ পর্যন্ত রিড করতে চান। ধরেন হচ্ছে আমি এই যে এরকম চাই, যে
এই যে আমার এই ফাইলটা আছে, এই ফাইলের হচ্ছে আমি এই ক্যারেক্টার থেকে, এই অর থেকে শুরু করে এই পর্যন্ত রিড করতে চাই। তাহলে হচ্ছে আমি কত নাম্বার বাইট থেকে রিড করতে চাই এবং টোটাল কতটা বাইট রিড করতে চাই সেটাও হচ্ছে বলে দেওয়া যায় এটার মাধ্যমে। বাইটের অ্যারেটা দিয়ে দিতে হয়, কত নাম্বার বাইট থেকে রিড করতে চাই আর টোটাল কয়টা বাইট রিড করতে চাই সেটা হচ্ছে এভাবে বলে দেওয়া যায়। আর যদি আমরা কিছু বলে না দেই তাহলে হচ্ছে পুরো ফাইলটাই রিড করবে। আর আউটপুট স্ট্রিমের কাজ হচ্ছে কি ফাইলটাকে রাইট করা বা ডিস্কের ভিতরে রাইট করা। তাহলে হচ্ছে সেখানে দেখেন এরকম রাইট ফাংশন আছে। আপনি যদি একটা বা এর সম্পূর্ণ অংশকে রাইট করতে চান সেটাও সম্ভব। যদি পার্শিয়ালি একটা নির্দিষ্ট লোকেশন থেকে রাইট করতে চান সেটাও সম্ভব। আর ফ্লাশ কথাটার মানে হচ্ছে যে আমরা যখন হচ্ছে এরকম এই রাইট ফাংশনগুলোকে কল করি, হ্যাঁ, আপনার ফাইলটা যদি অনেক বড় হয় তাহলে হচ্ছে রাইট করতে অনেক সময় লাগবে না। আপনি ধরেন হচ্ছে পরীক্ষায় যদি 1 পৃষ্ঠা লিখতে যে সময় লাগে 15-20 পৃষ্ঠা লিখতে আরো অনেক বেশি সময় লাগে না? তাহলে সিমিলারলি আপনার কম্পিউটারে যখন ফাইলের ভিতরে ডেটাটা রাইট হচ্ছে, ডিস্কের ভিতরে ডেটা রাইট হচ্ছে, সেই ডেটা রাইট করতেও তো সময় লাগে, তাই না? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো করে কি পারফরমেন্সটাকে ইমপ্রুভ করার জন্য, যে এই যে আমার বড় সাইজের একটা ফাইল রাইট করতে অনেক বেশি সময় লাগবে, তো এত বেশি সময় ধরে যদি হচ্ছে ওয়েট করে থাকে যে ফাইল রাইট শেষ হওয়া না পর্যন্ত সামনে আগাবে না, তাহলে সেটা তো আমার পারফরমেন্সকে স্লো করে দিবে। তো হইতে তো পারে যে আমরা ফাইলটাকে রাইট করতে দিয়ে মাঝখানে অন্য একটা কাজ করতেছি, ফাইলটা যখন একটা নির্দিষ্ট সময় পর রাইট হয়ে যাবে তখন হচ্ছে বাকি কাজ করব। তাহলে এইভাবে পারফরমেন্সটা ইমপ্রুভ করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো করে কি আপনি যে ফাইলটাকে রাইট করতে দিতেছেন সেটা হচ্ছে একটা বাফার বা একটা অ্যারেতে জমা করে রাখে, এবং সেটা হচ্ছে আস্তে আস্তে রাইট করে। পুরাটা হচ্ছে একবারে রাইট না করে আস্তে আস্তে রাইট করতে থাকে এবং আপনাকে সামনের ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করার সুযোগ দেয়। মানে ওইটাও রাইট হইতেছে, আপনি হচ্ছে অন্য কাজও করতে পারতেছেন। কিন্তু যদি আপনি এমন চান যে হচ্ছে রাইট করা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি সামনে আগাইতে চান না, যে আপনার রাইট করা জিনিসটার উপরেই হচ্ছে পরবর্তী কাজগুলো করা লাগবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই ফ্লাশ ফাংশনটা ইউজ করা হয়। ফ্লাশ ফাংশন ইউজ করলে কি হয় যে আপনার তৎক্ষণাৎ হচ্ছে জিনিসটা ডিস্কে রাইট করবে, জিনিসটাকে স্টোর করে রাখবেন আলাদা, তৎক্ষণাৎ জিনিসটাকে রাইট করে তারপর হচ্ছে সামনে আগাবে। এটা হচ্ছে ফ্লাশ ফাংশনের কাজ। আর নর্মালি যখন আমরা রাইট ফাংশন ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে ফাইল যদি বড় হয় তাহলে তৎক্ষণাৎ আসলে ডিস্কে রাইট করে না, স্টোর করে রাখে টেম্পোরারিলি, পরে হচ্ছে জিনিসটাকে রাইট করে। বুঝতে পারছেন? সো আপনারা যখন ওই যে অ্যাডভান্স ওপি ল্যাবে প্রজেক্ট করবেন তখন হচ্ছে আপনাদের ফ্লাশ ফাংশনটা কাজে লাগবে আর কি। আপাতত আর কি থিওরি করছে, এটা আর খুব একটা ইউজ কেস দেখতে পারবেন না। তাহলে দেখেন আমাদের এই ইনপুট স্ট্রিম এটার হচ্ছে একটা চাইল্ড ক্লাস আছে, ফাইল ইনপুট স্ট্রিম। আর আউটপুট স্ট্রিমের একটা চাইল্ড ক্লাস আছে, সেটা হচ্ছে ফাইল আউটপুট স্ট্রিম। তাহলে ওরা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোকে ইমপ্লিমেন্ট করে হচ্ছে ফাংশনালিটি গুলো ইউজ করার ব্যবস্থা করে দিছে। তাহলে এবার দেখেন আমরা ডেমো গুলাতে যাই, ফাইল ইনপুট স্ট্রিমের ডেমোতে। তাহলে দেখেন ফাইল ইনপুট স্ট্রিমের ভিতরে কি আছে, যে আমরা একটা ফাইলের পাথ বলে দিতেছি ফাইল 1.txt। এখন দেখেন আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই ফাইল 1.txt আছে, এর জন্য হচ্ছে ডিরেক্টলি ফাইল নেমটা বলে দিলেই হয়েছে। এরপরে দেখেন অ্যাভাইলেবল নামে একটা ফাংশন আছে, যে এটা আপনার ফাইলটা যদি আসলে অ্যাভাইলেবল থাকে তাহলে সেই ফাইলের সাইজটা কি হবে সেটাকে হচ্ছে রিটার্ন করে দেয়। হ্যাঁ, এই যে দেখেন রিটার্নস অ্যান এস্টিমেট অফ দ্য নাম্বার অফ বাইটস দ্যাট ক্যান বি রিড ফ্রম দ্য ফাইল। তাহলে ফাইলের সাইজটাকে রিটার্ন করে দেয়, এখান থেকে আমরা ফাইলের সাইজ পেয়ে গেলাম অ্যাভেলেবল বাইটস। এরপর হচ্ছে আমরা এই ফাইলটাকে হচ্ছে বাইট আকারে রিড করতে থাকলাম। এবং যেহেতু এটা আমার একটা ক্যারেক্টার ফাইল, দেখেন এই যে টেক্সট ফাইল, এখানে ক্যারেক্টার লেখা আছে, এই কারণে আমরা হচ্ছে বাইট আকারে রিড করার পর সেটাকে হচ্ছে ক্যারেক্টারে টাইপকাস্ট করতেছি, টাইপকাস্ট করে হচ্ছে প্রিন্ট করতেছি। তাহলে দেখেন এটা যদি আমরা রান দিই তাহলে কি হবে, যে বেসিক্যালি কি হইলো, যে এই যে আমার ফাইল 1.txt আছে এইটা হচ্ছে প্রথমে বাইট আকারে একটা একটা বাইট করে রিড করা হয়েছে, এবং সেই বাইটটাকে হচ্ছে ক্যারেক্টারে টাইপকাস্ট করে প্রিন্ট করা হয়েছে। এই যে এটা প্রিন্ট করা হয়েছে। আর এখানে টোটাল কতটা বাইট আছে সেটা হচ্ছে এখানে সাইজ আকারে আসছে। সো এটা আর কি হচ্ছে আপনার কি পারপাস তার সাথে হচ্ছে ফাংশনটার নেমের একটু মিল নাই, যেটা একটু আলাদা করে খেয়াল রাখেন। অ্যাভেলেবল ফাংশনটার কাজ হচ্ছে আপনার ফাইলটা যদি এক্সিস্ট করে তাহলে আপনার ফাইলের সাইজটাকে রিটার্ন করে, কয় বাইট সাইজ সেটা রিটার্ন করে।
তাহলে সিমিলারলি আমরা যদি হচ্ছে ফাইল আউটপুট স্ট্রিম ক্লাসটা দেখি, ফাইল আউটপুট স্ট্রিম ডেমো, তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দেখেন ফাইলগুলোকে রাইট করা। তাহলে আমরা ফার্স্ট একটা স্ট্রিং নিলাম, যে এই টেক্সট ফাইলটা আমরা হচ্ছে রাইট করতে চাই এটা। তারপর হচ্ছে দেখেন আমরা বাইট ডেটা টাইপের একটা অ্যারে নিছি। অ্যারেতে করলাম কি, এই পুরা স্ট্রিংটাকে আমরা হচ্ছে বাইটে কনভার্ট করে ফেললাম। বাইটে কিভাবে কনভার্ট করছি? এই যে এরকম প্রত্যেকটা ক্যারেক্টারের হচ্ছে আস্কি কোডকে 8 বিটে কনভার্ট করে ফেলছি, এভাবে হচ্ছে বাইট আকারে কনভার্ট করছি। তাহলে এখন এই অ্যারের ভিতরে হচ্ছে ওইরকম বাইট আকারে জিনিসগুলো আছে। এরপর হচ্ছে কি, আমরা আউটপুট স্ট্রিমের একটা অবজেক্ট নিলাম। সেই অবজেক্টের ভিতরে দেখেন কি করতেছি আমরা, কোন নামে ফাইলটাকে রাইট করতে চাই সেই ফাইলের নেমটাকে দিয়ে দিছি। file1.txt নামে ফাইলটাকে রাইট করতে চাই। ঠিক আছে, তাহলে এই নামে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হবে। ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হয়ে হচ্ছে সেখানে রাইট করা শুরু করবে। তাহলে এই যে দেখেন আমরা রাইট ফাংশনটা থ্রুতে হচ্ছে একটা একটা করে বাইট রাইট করতেছি। এই যে আমার এই বাইট অ্যারেটার লেন্থ যত, তত পর্যন্ত আমরা লুপ চালাই একটা একটা করে বাইট রাইট করতেছি। রাইট করা শেষ হয়ে গেলে ফাইলটাকে হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। এরকম হচ্ছে দেখেন আমরা আর কি এখানে আরেকটা ফাইল রাইট করে দেখাইছে। আর এই জায়গায় হচ্ছে আপনার এই যে আউটপুট স্ট্রিমের মাধ্যমে আপনি যে ডিরেক্টলি ক্যারেক্টার আকারেও রাইট করতে পারেন, সেটার একটা এক্সাম্পল দেখানো হয়েছে আর কি। এই রাইট ফাংশনের থ্রুতে আপনি এরকম হচ্ছে বাইট আকারে রাইট করতে পারেন, আবার হচ্ছে এরকম ক্যারেক্টার আকারেও রাইট করতে পারেন। সোর্স হচ্ছে স্ট্রিং এর একটা অবজেক্ট ডট কার এট আই, এটার মানে হচ্ছে আইতম পজিশনে স্ট্রিং এর যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা হচ্ছে এই ফাংশনের ভিতরে পাস করা হচ্ছে, আর এই ফাংশনটা সেই ক্যারেক্টারটাকে রাইট করে দিচ্ছে। তাহলে এই ফাংশনটা রান, এই প্রোগ্রামটা রান করলে আমাদের হচ্ছে এই যে file1.txt আর file2.txt এই দুইটা হচ্ছে তৈরি হয়। ধরেন আমি যদি হচ্ছে এই দুইটা ডিলিট করে দিই, এই যে ফাইল 1 আর ফাইল 2 এই দুইটা ধরেন ডিলিট করে দিলাম। তাহলে হচ্ছে আমরা যদি এই প্রোগ্রামটা রান করি, ফাইল 1 আর ফাইল 2টা আবার তৈরি হবে। এই যে ফাইল 1 আর ফাইল 2টা তৈরি হলো। ঠিক আছে, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে আপনাদের? আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমরা 5 মিনিটে একটা ব্রেকে যাই। আমরা অর্ধেক লেকচার শেষ করছি। এরপর হচ্ছে আমরা 12টা 5 থেকে শুরু করে এই স্লাইডের বাকিটাও শেষ করবো। এটা ছোট একটা স্লাইড আর কি, আর অল্প কিছু জিনিসই আছে। আমরা হচ্ছে এরপর ক্যারেক্টার স্ট্রিম থেকে শুরু করবো 5 মিনিট পর।
আপনার আছেন? জি স্যার। আচ্ছা। আচ্ছা দেখেন, এই যে ফাইল ইনপুট আউটপুট স্টেপে আমরা যা দেখছি সিমিলার জিনিস হচ্ছে এই রিডার রাইটার ক্লাসেও। জাস্ট ওইখানে হচ্ছে আমরা বাইট আকারে জিনিসগুলো না করে ক্যারেক্টার আকারে হচ্ছে জিনিসগুলোকে করব। তাহলে যেখানে যেখানে দেখেন এই যে বাইট ছিল স্ট্রিম ক্লাসগুলোতে, তো রিডার রাইটার ক্লাসগুলোতে এসে দেখবেন বাইটের পরিবর্তে হয়ে যাবে ক্যারেক্টার। ডেটা টাইপটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, আর বাকি সব ইউজ কেসগুলো আসলে সেম। তা আপনারা ইউজ কেসগুলো দুইটাকে হচ্ছে একই সাথে মনে রাখতে পারবেন। হ্যাঁ, জাস্ট বাইটের জায়গায় ক্যারেক্টার হবে, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তো রিডার আর রাইটার দুইটাই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে এদেরকে ইউজ করার জন্য অবশ্যই আমাদের একটা চাইল্ড ক্লাস লাগবে। তাহলে চাইল্ড ক্লাসগুলো কি? চাইল্ড ক্লাসগুলো হচ্ছে ফাইল রিডার আর হচ্ছে ফাইল রাইটার, এই দুইটা হচ্ছে চাইল্ড ক্লাস। তাহলে এখানে দেখেন, এই যে ফাইল রিডার আর ফাইল রাইটার, এই চাইল্ড ক্লাসগুলোতে হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর হিসেবে কি কি আছে, যে যে ফাইলটা রিড করতে চাই তার পাথটা হচ্ছে স্ট্রিং আকারে বলে দিতে পারি। অথবা একটু আগে আমরা দেখছিলাম যে ফাইল ক্লাসের অবজেক্ট বানানো যায় এই স্ট্রিং আকারে ফাইলের পাথ দিয়ে। এই যে দেখেন, ফাইলের ডেমোতে দেখছিলাম আমরা হচ্ছে পাথের নেম বলে দিয়ে একটা ফাইল ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি। তা আমরা হচ্ছে চাইলে ডিরেক্টলি এই অবজেক্টটাও দিতে পারি রিডার ক্লাসের ভিতরে। তাহলে আসেন এবার হচ্ছে আমরা ডেমো দেখি, ফাইল রিডার ডেমো। তাহলে এখানে কি করা হয়েছে, প্রথমে একটা ফাইল ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়েছে পাথ নেম বলে দিয়ে। তারপর হচ্ছে একটা ফাইল রিডার ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়েছে, যেখানে আমরা কনস্ট্রাক্টরে এই ফাইলটাকে দিয়ে দিলাম। তাহলে এবার হচ্ছে আমরা এই ফাইল রিডার ক্লাসের অবজেক্টের থ্রুতে এই ফাইল থেকে হচ্ছে রিড করতে পারবো। তাহলে প্রথমে দেখেন আমরা হচ্ছে একটা অ্যারে ইনিশিয়ালাইজ করলাম, ফাইলের লেন্থ যত তার ভিত্তিতে একটা ক্যারেক্টার অ্যারে ইনিশিয়ালাইজ করলাম। তারপর হচ্ছে আমরা এই ক্যারেক্টারটাকে হচ্ছে এই রিড ক্লাসের ভিতর পাঠিয়ে দিলে করবে কি, এই যে আপনি প্রথমে যে ফাইলটাকে নিচ্ছেন টেস্ট ফাইল ডট জাভা, এই টেস্ট ফাইল ডট জাভার ক্যারেক্টারগুলোকে রিড করে সে হচ্ছে এই অ্যারেতে রেখে দিবে, ডেটা নামক অ্যারেতে রেখে দিবে। এরপর হচ্ছে আমরা যদি এই ডেটাটাকে প্রিন্ট করি স্ট্রিং হিসাবে, তাহলে হচ্ছে আমরা কন্টেন্টগুলো দেখতে পারবো। এই যে, তাহলে ফাইল ডট জাভা, সরি, টেস্ট ফাইল ডট জাভা, এখানে হচ্ছে বেসিক্যালি একটা জাভা কোড লেখা ছিল। তো এই জাভা কোডটাই হচ্ছে আমরা এভাবে রিড করলাম, রিড করার পর এভাবে হচ্ছে জাস্ট কনসোলে প্রিন্ট করলাম। তাহলে এখানে রিড, দুইটা লাইন বুঝি না, আরেকবার একটু। হ্যাঁ তাহলে এখানে হচ্ছে দেখেন প্রসিডিউরটা কি, যে আমরা হচ্ছে একটা ফাইল ক্লাসের অবজেক্ট তৈরি করব, কোন ফাইলটাকে রিড করতে চাই সেই ফাইল নেমটা দিয়ে দিব 500। এরপর হচ্ছে যে ফাইল ক্লাসের অবজেক্টটা তৈরি করলাম সেই অবজেক্টটাই আমরা হচ্ছে এই ফাইল রিডার ক্লাসের কনস্ট্রাক্টরে পাঠিয়ে দিব। তাহলে এটার মাধ্যমে আমাদের হচ্ছে ফাইল রিডার ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়ে গেল এতটুকুতে। এবার হচ্ছে এই অবজেক্টটা তৈরি করার মাধ্যমে আমরা ফাইলটাকে রিড করতে চাই এই অবজেক্টটার সাহায্যে। তো এখন ফাইল রিড করে তো আমার কোনো একটা কিছুতে স্টোর করা লাগবে, তাই না? রিড করা মানে কি, আমি ফাইলটা থেকে কন্টেন্ট গুলাকে নিয়ে এসে এইখানে ইউজ করব। তাহলে আমি এটাকে স্টোর করে কোন একটা অ্যারেতে রাখবো। আর যেহেতু এটা একটা টেক্সট ফাইল, টেক্সট ডেটা আছে এর মধ্যে, এখানে হচ্ছে আমরা একটা ক্যারেক্টার অ্যারে নিলাম। এখন এই ক্যারেক্টার অ্যারের সাইজ কত হবে? ফাইলে যতগুলা ক্যারেক্টার আছে সাইজ তত হওয়া উচিত। তাহলে এখন ফাইলে কতগুলা ক্যারেক্টার আছে এটা আমরা কিভাবে পাবো? এফ ডট লেন্থ এই ফাংশনটার মাধ্যমে। লেন্থ ফাংশনটার মাধ্যমে আমরা হচ্ছে ফাইলে কতগুলা ক্যারেক্টার আছে সেটা পাবো। তাহলে সেটাকে আমরা ইন্টিজারে টাইপ কাজ করলাম, তাহলে হচ্ছে আমরা এত সাইজের একটা ক্যারেক্টার অ্যারে নিলাম। তাহলে ফাইলের কন্টেন্টগুলো রিড করে এই ক্যারেক্টার অ্যারেতে রেখে দিব। এবার হচ্ছে ফাইলের কন্টেন্টটা রিড করার জন্য ফাইল রিডার ক্লাসের ভিতরে রিড নামে একটা ফাংশন আছে। সেই ফাংশনটা করে কি, আপনার হচ্ছে একটা অ্যারে ইনপুট নেয়। অ্যারে ইনপুট নিয়ে আপনার এই যে ফাইল রিডারের ভিতরে যে অবজেক্টটা দিছেন, যে ফাইলটা দিছেন, সেই ফাইলের ডেটা রিড করে সেই অ্যারেতে রেখে দেয়। তাহলে এই যে দেখেন আমাদের এখানে যে ক্লাসটা আছে, এই যে কই গেল, আহ, এই যে রিডার ক্লাসের ভিতরে যে একটা মেথড আছে রিড, এটা করে কি, যে আপনি যে ফাইলটার মাধ্যমে এই অবজেক্টটা তৈরি করছেন, রিডার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছেন, সেই ফাইলটাকে হচ্ছে রিড করে এই ক্যারেক্টার অ্যারেতে স্টোর করবে। এইখানে যে অ্যারেটা দিয়ে দিতেছি সেই অ্যারেতে হচ্ছে ডেটা স্টোর করে। এটাই এখানে আমরা করছি। এই ফাইল রিডার ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় আমরা যে ফাইল নেমটা দিছিলাম সেই ফাইলের ডেটাটা রিড করে এই অ্যারেটাতে রেখে দিচ্ছে।
তারপরে আমরা জাস্ট হচ্ছে এই অ্যারেটাকে প্রিন্ট করলাম। বুঝতে পারছেন? ক্যারেক্টার এর মানে তো স্ট্রিং, হ্যাঁ, তাহলে ডাইরেক্ট আবার নিউ স্ট্রিং লেখছেন কিসের মানে জন্য? আপনি হচ্ছে যদি এভাবে প্রিন্ট করতে চান, তাই তো? এটা কথা জি। বলতেছেন? এভাবে করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু এটা ক্যারেক্টার, এভাবে করা যাবে, সমস্যা নেই। ওইটা স্যার ওই কার ডাটা ওই জায়গায় যদি আমরা স্ট্রিং ডেটা দিয়া শুধু এর ডট লেন্থ মানে স্ট্রিং ডেটা দিয়া তারপর ওই যে এফআর ডট রিড দিতাম তাহলে। আচ্ছা দেখেন, স্ট্রিং তো হচ্ছে আপনার ক্যারেক্টারের অ্যারেটাই তো আসলে স্ট্রিং, হ্যাঁ। তাহলে জি। আপনি যখন এখানে স্ট্রিং ক্লাস নিতেন, আপনার তো তাহলে হচ্ছে আর অ্যারে নেওয়ার দরকার ছিল না, কারণ এই পুরো জিনিসটাই তো একটা স্ট্রিং হিসেবে আসতেছে, তাই না? জি। হ্যাঁ, তো তখন আর অ্যারে নিতে হবে না। ঠিক আছে। বুঝছি, স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ফাইল রিডারের মতো সিমিলারলি হচ্ছে আমাদের ফাইল রাইটার ডেমো, এটাতে আসেন। তাহলে ফাইল রাইটারের কাজ কি? জাস্ট হচ্ছে ক্যারেক্টার স্ট্রিমটাকে রাইট করবে, আর কোনো কাজ নাই। ঠিক আছে। তাহলে দেখেন, আগের বার হচ্ছে আমরা বাইট এর হচ্ছে একটা অ্যারে নিছিলাম, এবার হচ্ছে আমরা ক্যারেক্টারের একটা অ্যারে নিতেছি, এই পার্থক্য। এই যে ফাইল আউটপুট স্ট্রিম ডেমো, এখানে দেখেন আমরা একটা বাইটের অ্যারে নিছিলাম, আর ফাইল রাইটার ডেমোতে আমরা জাস্ট হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে নিতেছি, এটা ছাড়া আর কোনো পার্থক্য নাই। তাহলে হচ্ছে আমরা একটা ক্যারেক্টার অ্যারে নিলাম, এই অ্যারেতে হচ্ছে এই ডেটাটাকে স্টোর করতেছি ফার্স্টে। এই যে এই ডেটাটাকে হচ্ছে স্টোর করলাম। এই ডেটাটাকে স্টোর করার পর এখন হচ্ছে আমরা এটা রাইট করব, একটা ফাইলে রাইট করব। তাহলে যেই ফাইলে রাইট করতে চাই সেই ফাইলের একটা ফাইল নেম দিলাম, এবং এই ফাইল নেমের সাহায্যে আমরা হচ্ছে ফাইল রাইটার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। তাহলে দেখেন, এখানে অবজেক্ট তৈরি করার দুইটা অপশন আছে। এই যে ফাইল রাইটার ক্লাসে দেখেন অবজেক্ট তৈরি করার দুইটা অপশন আছে। আপনি চাইলে হচ্ছে ফাইলের পাথ নেম বলে দিতে পারেন স্ট্রিং আকারে, অথবা ফাইল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টের নেমটাও পাস করতে পারেন। তো এখানে হচ্ছে স্ট্রিং আকারে পাথটা বলে দেওয়া হয়েছে। এরপর জাস্ট হচ্ছে একটা একটা করে ক্যারেক্টার আমরা হচ্ছে ফাইলটাতে রাইট করতেছি, এই যে f0.write এই ফাংশনটা কল করার মাধ্যমে একটা একটা করে ক্যারেক্টার রাইট করতেছি, তারপর হচ্ছে ফাইলটাকে ক্লোজ করে দিলাম। এটাই জাস্ট এখানে, ঠিক আছে। আর আপনি চাইলে হচ্ছে একটা একটা করে ক্যারেক্টার রাইট করার পরিবর্তে পুরা ক্যারেক্টার স্ট্রিমটাকে একবারে রাইট করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে পুরা অ্যারেটাকেই হচ্ছে পাঠিয়ে দিবেন। এরকম লুপ চালায় একটা একটা করে ক্যারেক্টার রাইট করার পরিবর্তে আমরা হচ্ছে পুরা স্ট্রিমটাকে একবারে রাইট করে দিতে পারি, এটাও সম্ভব। ঠিক আছে। এই তো, আর এখানে যেটা দেখাইছে এটা আর কি খুব একটা পারপাস নাই, জাস্ট আমরা আলাদা করে একটা অ্যারে না বানাই, স্ট্রিংটা থেকে একটা একটা করে ক্যারেক্টার রিড করে রাইট করে দিতে পারতাম, এটাও একটা অপশন আর কি। আচ্ছা, তাহলে এগুলোর পারপাস হচ্ছে, দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছুই দেখতেছি সবকিছুরই পারপাস কি? জাস্ট হচ্ছে কিভাবে আমরা ফাইল থেকে কন্টেন্ট রিড করব, আর কিভাবে হচ্ছে ফাইলে কন্টেন্ট রাইট করব, এটাই হচ্ছে আসলে আমাদের পারপাস। এরপরে আসেন হচ্ছে বাফার রিডার আর বাফার রাইটার, হ্যাঁ। এইটা দেখেন, এই ক্লাসটা হচ্ছে রিলেটেড আপনার পারফরমেন্স ইমপ্রুভমেন্টের সাথে, হ্যাঁ। দেখেন কি বলছে এখানে, ইট ইমপ্রুভস পারফরমেন্স বাই রিডিউসিং দ্য নাম্বার অফ টাইমস ডেটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি রেড ফ্রম দ্য ইনপুট স্ট্রিম। আচ্ছা, এখন এই জিনিসটার আসলে মিনিং কি দেখেন, আমরা একটু ফাইল রিডারটাতে যাই। এই যে আমরা একটা ফাইল নেম বলে দিছি, হ্যাঁ। এই ফাইল নেমটা আপনি হচ্ছে এখানে রিড করতেছেন, তাই না? এখন এই রিড করার বিভিন্ন ধরন থাকতে পারে। ধরনগুলা কি কি? যে আপনি হচ্ছে এরকম একটা একটা ক্যারেক্টার রিড করতেছেন, এরকম হচ্ছে একটা একটা ক্যারেক্টার রিড করতেছেন। তাহলে আপনি যদি এরকম একটা একটা ক্যারেক্টার রিড করেন, তাহলে দেখেন তো অনেক সময় লাগতেছে না রিড করে আসতে? আবার জি হইতে স্যার। পারে কি, আপনি এরকম হচ্ছে একটা লাইন আকারে রিড করতেছেন, যখন লাইন আকারে রিড করতেছেন তখন আরেকটু ফাস্ট হচ্ছে, পারফরমেন্সটা ইমপ্রুভ হইলো, এরকম একটা লাইন আকারে রিড করতেছেন। আরেকটা হইতে পারে কি, আপনি পুরো স্ট্রিম আকারে একবারে রিড করতেছেন, এই পুরো স্ট্রিম একবারে রিড করে ফেলছেন, তারপর ধরেন হচ্ছে বাকি স্ট্রিম একবারে রিড করে ফেলছেন, তাহলে পারফরমেন্সটা আরো ইমপ্রুভ হইলো না? জি। তাহলে এইভাবে পারফরমেন্সটা ইমপ্রুভ করার জন্যই আসলে হচ্ছে আপনাদের বাফার রিডার নামে একটা ক্লাস নেওয়া হয়েছে।
এখন ও আসলে পারফরমেন্সটা কিভাবে ইমপ্রুভ করে, হ্যাঁ। তো দেখেন এখানে একটা কথা লেখা আছে যে ফিজিক্যালি রিড। এই ফিজিক্যালি রিড কথাটা কেন বলছে? কারণ হচ্ছে আমরা যখন ফাইলগুলোকে স্টোর করি, এই যে আমাদের এক একটা ফাইল আছে, এই ফাইলগুলা আমাদের ডিস্কে স্টোর হচ্ছে বা হার্ড ডিস্ক ড্রাইভে স্টোর হচ্ছে, বা আমরা যারা এসএসডি ইউজ করি ডিস্ক হিসাবে এসএসডি তে স্টোর হচ্ছে। তাহলে আমরা যখন হচ্ছে রিড করে আনতেছি তখন এই ডিস্কগুলা থেকে কিন্তু রিড হয়ে আসতেছে। তাহলে আপনি যদি ডিস্ক থেকে এরকম বারবার একটা করে ক্যারেক্টার রিড করতে চান, তাহলে তো হচ্ছে আপনার পারফরমেন্স খুবই স্লো হয়ে যাবে। আপনার বারবার ডিস্কে অ্যাক্সেস করা লাগতেছে, তাই না? বাট তার পরিবর্তে আপনি যদি পুরা ডিস্কের কন্টেন্টটা একবারে হচ্ছে নিয়ে এসে একটা জায়গায় স্টোর করে ফেলেন, তাহলে আপনার পারফরমেন্সটা অনেক ইমপ্রুভ হয়, বারবার হচ্ছে ডিস্কের কাছে যাওয়া লাগতেছে না। এখন বারবার ডিস্কের কাছে গেলে কেন পারফরমেন্স স্লো হবে? কারণ ডিস্ক হচ্ছে একটা স্লো স্পিডের মেমোরি। ডিস্ক থেকে ডেটা অ্যাক্সেস করতে প্রচুর সময় ব্যয় হয়। এই কারণে হচ্ছে আপনি ডিস্কে যত কম অ্যাক্সেস করবেন তত আপনার পারফরমেন্স ভালো হবে। তাহলে এই জিনিসটা মাথায় রেখে বাফার রিডার করে কি যে একটু আগে যেটা প্রিন্ট হলো ওটা কি ডিস্ক থেকে? সরি, একটু আগে যেটা প্রিন্ট হলো এটার কথা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ, জি জি। আচ্ছা, এটার মানে হচ্ছে এই যে দেখেন, এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো হচ্ছে আমার পার্মানেন্ট স্টোরেজে আছে বা ডিস্কে আছে। তাহলে আমি যখন প্রোগ্রামটা রান করতেছি তখন ও করতেছে কি ডিস্ক থেকে রিড করে এনে অ্যারেতে রাখতেছে, তারপরে হচ্ছে কনসোলে প্রিন্ট করতেছে। সো হ্যাঁ, ডিস্ক থেকে রিড হয়ে আসছে এই জিনিসটা। ঠিক আছে। জি জি। আচ্ছা, তাহলে এই বাফার রিডার ক্লাসের কাজ হচ্ছে যে ও পারফরমেন্স ইমপ্রুভ করে। কিভাবে ইমপ্রুভ করে? বাই রিডিউসিং দ্য নাম্বার অফ টাইমস ডাটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি রিড ফ্রম দ্য ইনপুট স্ট্রিম। ঠিক আছে। তো এই স্ট্রিম থেকে হচ্ছে কম সংখ্যক বার অ্যাক্সেস করার মাধ্যমে ডেটাটা রিড করে, এর মাধ্যমে হচ্ছে পারফরমেন্সটাকে ইমপ্রুভ করে। আর সিমিলারলি বাফার রাইটারও হচ্ছে কি যে আপনার একবারে সবকিছু রাইট, সরি, বাই নাম্বার অফ টাইম অ্যাকচুয়ালি ফিজিক্যালি রিটেন টু দ্য আউটপুট স্ট্রিম। আউটপুট স্ট্রিমে হচ্ছে বারবার রাইট না করে একবারে হচ্ছে রাইট করার মাধ্যমে আপনার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করে। এটা হচ্ছে বাফার রাইটারের ক্লাস। তাহলে এটারও দেখেন হচ্ছে আপনার ফাংশনালিটি সেমই, ফাংশনালিটি দিক থেকে তেমন একটা পার্থক্য নাই। জাস্ট পার্থক্য ভিতরে ভিতরে আপনার পারফরমেন্সটাকে ভালো করতেছে। বাফার রিডার ডেমোতে যাই, এই যে। তাহলে এখানে দেখেন আমরা আগের মতো ফাইল রিডার এই ক্লাসের একটা হচ্ছে অবজেক্ট তৈরি করছে ফাইল নেমের দেওয়ার মাধ্যমে। এরপর হচ্ছে বাফার রিডার ক্লাসের একটা অবজেক্টের ভিতরে এই ফাইল রিডার ক্লাসের অবজেক্টটাকে পাস করে দিতেছি। তাহলে বাফার রিডার ক্লাসের অবজেক্ট কি নেয় দেখেন, সরি, কনস্ট্রাক্টর কি নেয়? কনস্ট্রাক্টর উইল টেক অ্যান অবজেক্ট অফ ফাইল রিডার ক্লাস অ্যাজ অ্যান আর্গুমেন্ট। তাহলে এটা খেয়াল রাখা লাগবে। এরপরে দেখেন এইখানে আমরা এই যে বাফার রিডার এই ক্লাসের যে একটা অবজেক্ট নিলাম, এখানে একটা ফাংশন আছে রিড লাইন। তাহলে ও করতেছে কি একবারে একটা লাইন একসাথে রিড করে ফেলতেছে। তাহলে এইখানে একটু ছোট পার্থক্য আছে, এই পার্থক্যটা একটু বুঝেন যে ফাইল রিডার ডেমোতে যখন আমরা দেখছিলাম, হ্যাঁ, এখানে হচ্ছে যে একটা একটা ক্যারেক্টার করে রিড করে এই ক্যারেক্টার অ্যারেটা ফিল আপ করছে, তাই না? কিন্তু যখন আমরা বাফার রিডার দেখতেছি তখন দেখেন ও পুরো একটা লাইন একসাথে রিড করতেছে। তাহলে এবার দেখেন যে হচ্ছে এরকম একটা একটা ক্যারেক্টার রিড করে হচ্ছে অ্যারেতে স্টোর করবে তার সময় বেশি লাগবে। আর যে হচ্ছে এরকম পুরো একটা লাইন একসাথে রিড করে ফেলবে তার হচ্ছে সময় কম লাগবে। তাহলে এর মাধ্যমে হচ্ছে আমাদের পারফরমেন্সটা ইমপ্রুভ হচ্ছে। বুঝে গেছে? তাহলে ও দেখেন হচ্ছে একটা লাইন পুরো একবারে রিড করে ফেলে। আর যদি হচ্ছে আমরা কোনো একটা লাইন রিড করে কিছু না পাই, তার মানে হচ্ছে আমরা ফাইলের শেষ প্রান্তে চলে আসছি, এরপর ফাইলে আর কিছু নাই, তখন হচ্ছে আমরা লুপ থেকে বের হয়ে যাচ্ছি। আর যতক্ষণ হচ্ছে আমরা রিড করে কন্টেন্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত লুপটা চলতেছে, এবং সেই কন্টেন্টগুলোকে জাস্ট হচ্ছে আমরা প্রিন্ট করে যাচ্ছি। ঠিক আছে। তাহলে দেখেন এটা রান করলেও জাস্ট এই জিনিসটাই প্রিন্ট হবে। আচ্ছা, এবার আসেন হচ্ছে বাফার রিডার ডেমো উইথ এক্সেপশন। এখন এখানে এক্সেপশনটা কেন লাগে? যে আপনার এরকম হইতে পারে আপনি যে ফাইল নেমটা দিছেন সেই ফাইল এক্সিস্ট করে না। হইতে পারে হচ্ছে আপনার এই ফাইলের কোনো রিড পারমিশন নাই, ফাইলটাকে রিড করতে চাচ্ছেন রিড করতে পারতেছেন না। এরকম বিভিন্ন কারণে যেসব এক্সেপশন হয় সেটাকে আপনি হচ্ছে এই আইও এক্সেপশনের থ্রুতে হ্যান্ডেল করতে পারবেন।
ঠিক আছে, তাহলে জাস্ট হচ্ছে আমরা একটু আগে যে কোডটা দেখলাম সেটাকে একটা ট্রাই ব্লকের ভিতরে রাখা হয়েছে, এবং এইখানে কোনো অপারেশন করতে যে যদি হচ্ছে এক্সেপশন হয় তাহলে সেটা হচ্ছে এই ক্যাচ ব্লকের ভিতরে প্রিন্ট করা হচ্ছে যে এক্সেপশনটা কি কারণে হয়েছে, এটাই। তাহলে স্যার আমাদের হচ্ছে লাইন বাই হ্যাঁ, লাইন রিড না করে একসাথে পুরোটা রিড করা যায় না? একসাথে পুরোটা রিড করার আমি দেখে নিই ফাংশন আছে কিনা। না, এটা হচ্ছে লাইন বাই লাইনই রিড করতে পারবে সর্বোচ্চ। ঠিক আছে। জি, স্যার। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মোটামুটি এই কয়টা ফাংশন দেখলে এই কয়টা জিনিসই দেখলে হবে। তাহলে একটু খেয়াল রাখেন যে কোনটা কখন ইউজ হবে, জাস্ট এটা খেয়াল রাখা লাগবে, আর বাকি সব ফাংশনালিটি সেমই। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু সামারি করি, তাহলে সামারিটা এরকম দাঁড়ায় দেখেন যে আমরা যখন হচ্ছে টেক্সট ফাইল নিয়ে কাজ করব, যে কোনো হচ্ছে টেক্সট ফাইল, যে কোনো যখন টেক্সট ফাইল বা টেক্সট ডেটা নিয়ে কাজ করব, এটা আবার ফাইল এক্সটেনশন মনে করে না, টেক্সট ফাইলের এক্সটেনশন কিন্তু বিভিন্ন রকম হইতে পারে। টেক্সট ফাইল কিরকম হইতে পারে, ডট টিএক্সটি, তারপর হচ্ছে আপনার ধরেন ডট সি, আপনি সি প্রোগ্রাম লিখতেছেন, ওইটাও তো একটা টেক্সট ফাইলই। তারপর ধরেন হইতে পারে কি ডট জাভা, জাভা কোড লিখতেছেন, এটাও একটা টেক্সট ফাইল। ডট পিডিএফ, এটাও একটা টেক্সট ফাইল। তারপর হচ্ছে ডট পিপিটিএক্স, এটাও একটা টেক্সট ফাইল। এরকম যে আপনি যে কোনো টেক্সট ফাইলের জন্য ইউজ করতে পারেন কি রিডার, ফাইল রিডার আর ফাইল রাইটার ক্লাস। ফাইল রিডার, ফাইল রাইটার। ঠিক আছে, তাহলে এগুলা কাজ করে কিভাবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার কাজ করে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আর আমরা যদি এখানে পারফরমেন্স ইমপ্রুভ করতে চাই তাহলে ইউজ করতে পারি হচ্ছে বাফার রিডার, বাফার রিডার আর বাফার রাইটার। এই দুইটা ক্লাস ইউজ করতে পারি। ওরা কাজ করে কিভাবে, ওরা হচ্ছে লাইন বাই লাইন কাজ করতে পারে। তাহলে এটা করে কি ইমপ্রুভস পারফরমেন্স, ইমপ্রুভস পারফরমেন্স, এটাই। বাট বেসিক্যালি হচ্ছে ওদের কাজ সেমই, জাস্ট ফাইল রিড আর রাইট করা। আর যদি হচ্ছে আমাদের ইমেজ ফাইল থাকে, হ্যাঁ, ইমেজ ফাইল, তারপর হচ্ছে অডিও ফাইল, তারপর হচ্ছে যদি ভিডিও ফাইল, এই টাইপের ফাইলগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্রিম ক্লাস ইউজ করব। ইউজ ফাইল ইনপুট স্ট্রিম, ফাইল আউটপুট স্ট্রিম। ঠিক আছে, তাহলে এই স্ট্রিম ক্লাসগুলো করে কি, ওরা হচ্ছে বাইট বাই বাইট কাজ করে, বাইট নিয়ে হচ্ছে কাজ করে ডেটা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা জাস্ট খেয়াল রাখলে আপনার হচ্ছে এখান থেকে কোশ্চেন ধরতে পারবেন। আর পিপিটিএক্স এও তো ইমেজ থাকে। হ্যাঁ, পিপিটিএক্সও ইমেজ থাকতে পারে, সেই ক্ষেত্রে তখন আর এই টেক্সট ফাইল নিয়ে পুরোটা কাজ হবে না, তখন আসলে ওই বাইট এইটাতেই আসতে হবে, ফাইল ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিমে আসতে হবে। স্ট্রিম তো ইমেজও ই করতে হ্যান্ডেল করতে পারে, টেক্সট হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমরা পিপিটিএক্স এখান থেকে মুছে দিই। ঠিক ধরছেন, এখানে হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে ইমেজও থাকতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে ঝামেলা করবে। তো ফাইল রাইটার তো তো দেখা নেই মনে হয়। সরি, বাফার রাইটার। ওই সেমই আপনার হচ্ছে হয়ে গেল বাফার রাইটার। এই যে আপনার জাস্ট হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে রাইট করবেন, এই যে একটা করে লাইন রিড করতেছে, একটা করে লাইন রাইট করে দিচ্ছে, এটাই। টেক্সট ফাইল ডট জাভা, এখান থেকে হচ্ছে একটা করে লাইন রিড করতেছে, রিড করে এই টেক্সট ফাইল কপি ডট জাভা, এখানে হচ্ছে সেই লাইনটাকে রাইট করে দিচ্ছে। ঠিক আছে, রাইট করার পরে হচ্ছে একটা করে নিউ লাইনে অ্যাড করতেছে, নাইলে তো হচ্ছে এই যে আপনি এই যে এই লাইন রাইট করছেন, এই লাইন রাইট করছেন, তারপরের থেকে হচ্ছে এটা শুরু করে ফেলবেন,
এটা যেন না হয় এই কারণে হচ্ছে একটা করে নিউ লাইন রাইট করা হয়েছে প্রত্যেক লাইনের শেষে। ফাইলে কি সবকিছু স্ট্রিং আকারে সেভ করে? হ্যাঁ। ফাইল থেকে কোনো কিছু রিড করলেও সেটা স্ট্রিং? হ্যাঁ, কারণ আমরা কি এই যে বাফার রিডার ইউজ করতেছি না, এটা স্ট্রিং নিয়ে কাজ করে। এই যে দেখেন, আমরা যখন হচ্ছে যে বাফার রিডার ইউজ করবো, এগুলো হচ্ছে টেক্সট ফাইল নিয়ে কাজ করে, স্ট্রিং ক্যারেক্টার স্ট্রিম নিয়ে কাজ করে। আর যখন হচ্ছে এই যে ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিমে আসবো, তখন হচ্ছে বাইট স্ট্রিম নিয়ে কাজ করে। হ্যাঁ, এটা একটু লেখেন যে এটা কাজ করে হচ্ছে বাইট স্ট্রিম নিয়ে, আর এগুলা কাজ করে হচ্ছে ক্যারেক্টার স্ট্রিম নিয়ে। ঠিক আছে। মেইনলি হচ্ছে এইগুলোর জন্য হচ্ছে এটা ইউজ করা হয়, বাট আমরা হচ্ছে টেক্সট ফাইলের জন্য ইউজ করতে পারবো। টেক্সট ফাইলের জন্য এগুলো ইউজ করা যাবে, আর টেক্সট ফাইলের জন্যও ইউজ করা যাবে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে দেখেন হচ্ছে আপনাদের আগের ট্রাইমিস্টার গুলো কি টাইপের কোশ্চেন আসছে। যে এখানে হচ্ছে একটা ইনপুট ডট টিএক্সটি ফাইলের পরিচয় দেওয়া আছে। ইনপুট ডট টিএক্সটি ফাইলটা দেখতে এরকম এবিসিডি লেখা আছে, তারপর 10 20 XYZ 5 IJK এগুলা লেখা আছে। সাম অফ হুইচ কন্টেইন অনলি নাম্বারস, ইয়োর টাস্ক ইজ টু ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অ্যামং দোজ নাম্বারস। এইখানে ফাইলের ভিতরে আমার টেক্সটও আছে আবার নাম্বারও আছে। হ্যাঁ, নর্মাল ওয়ার্ডও আছে আবার হচ্ছে নাম্বারও আছে। আমার কাজ হচ্ছে এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারের মধ্যে থেকে হচ্ছে মিনিমাম নাম্বারটা খুঁজে বের করে আউটপুট ডট টিএক্সটি ফাইলের ভিতরে লেখা। ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমার প্রথমে কি করতে হবে, আমরা যদি চিন্তা করি এই ফাইলটাকে হচ্ছে রিড করতে হবে। রিড করার পর আমার দেখতে হবে কোন কোনগুলো আসলে নাম্বার। সেই নাম্বারগুলোকে আলাদা স্টোর করতে হবে, বা আলাদা স্টোর না করতে চাইলে আমাদের ট্র্যাক রাখতে হবে এর মধ্যে মিনিমাম কোনটা। ফাইনালি যখন মিনিমাম নাম্বারটা পেয়ে যাব সবগুলা লাইন দেখার পরে, এরপর হচ্ছে ওই আউটপুটটা আমাদের হচ্ছে আউটপুট ডট টিএক্সটি ফাইলে রাইট করে দিতে হবে। আর এখানে দেখেন, এখানে কিন্তু লাইন বাই লাইন জিনিসগুলো সাজানো, 10-এর পরে কমা দিয়ে কিন্তু 20 লেখা নাই, নিচে নিচে লিখছে। তার মানে আমরা হচ্ছে লাইন বাই লাইন রিড করলে আমাদের সুবিধা হবে। লাইন বাই লাইন রিড করে আমরা দেখব এটাকে হচ্ছে নাম্বারে কনভার্ট করা যায় কিনা। নাম্বারে কনভার্ট করা গেলে এটা একটা নাম্বার, আর নাম্বারে কনভার্ট করা না গেলে এটা হচ্ছে নর্মাল একটা ওয়ার্ড। তাহলে দেখেন এই জিনিসটা এখানে করা হয়েছে যে ফাইল রিডার ক্লাসের মাধ্যমে হচ্ছে এই ইনপুটের একটা ফাইল নেম দেওয়া হয়েছে, তার ফাইল রাইটারের মাধ্যমে হচ্ছে রাইট করা হবে। এবার দেখেন হচ্ছে আপনার লাইন বাই লাইন হচ্ছে স্ট্রিং গুলা রিড করা হয়েছে, তারপর এটাকে ইন্টিজারে কনভার্ট করার চেষ্টা করা হয়েছে। ইন্টিজারে যদি সাকসেসফুলি কনভার্ট করতে পারি তার মানে এটা একটা নাম্বার। এরপর হচ্ছে এটা মিনিমাম ভ্যালুর সাথে চেক করা হয়েছে যে আমি যে বর্তমান ভ্যালুটা পাইলাম সেটা আমার আগের স্টোর করা মিনিমাম ভ্যালু থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে মিনিমাম ভ্যালুটাকে আপডেট করে দিছি। আর যদি এটা নাম্বার না হয় তাহলে এটা হচ্ছে একটা এক্সেপশন দিবে। আমরা হচ্ছে এক্সেপশনের ক্লাসে দেখছিলাম, একটা নর্মাল স্ট্রিংকে আপনি ইন্টিজারে কনভার্ট করতে গেলে সেটা যদি নাম্বার না হয় তাহলে একটা এক্সেপশন দেয়। সেই এক্সেপশনটা হচ্ছে ক্যাচ ব্লকে জাস্ট হ্যান্ডেল হবে, যে এটা ইনভ্যালিড নাম্বার ফরম্যাট, এটা কোনো পারপাস নাই। জাস্ট হচ্ছে এক্সেপশনটাকে হ্যান্ডেল করলাম, মানে এই স্ট্রিং মেসেজটা কোনো পারপাস নাই, এটা আপনারা না দিলেও সমস্যা নাই। আর এরপরে যখন দেখেন আমরা মিনিমাম ভ্যালুটাকে পেয়ে যাব, এই লুপটা শেষ হওয়া মানে কি আমরা মিনিমাম ভ্যালুটাকে পেয়ে গেছি, তখন এই মিনিমাম ভ্যালুটা জাস্ট হচ্ছে রাইটার ক্লাসে দিয়ে রাইট করে দেওয়া হইতেছে। ঠিক আছে। আর এটা হচ্ছে একটা স্লাইডে জায়গা হয় নাই তো এর জন্য হচ্ছে এভাবে দেওয়া, জিনিসটা আসলে এরকম। এই যে এভাবে জিনিসটা হচ্ছে কন্টিনিউ হয়েছে। এই এই হচ্ছে পুরো ফ্লোটা। ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এই কোশ্চেনগুলো ডিসকাস করে, আজকে তো আর সময় নেই, ডিসকাস করে আমরা হচ্ছে পরে নতুন টপিকে যাবো না। আপনাদের এই স্লাইড তারপর হচ্ছে যে কোড টোড দেখালাম সবকিছু এলএমএস এ দেওয়া আছে। হ্যাঁ, এই যে সবকিছু হচ্ছে এলএমএস এ দেওয়া আছে, এই যে কোডের ফোল্ডারটা জিপ করে দিয়ে দিছি। স্লাইড গুলো হচ্ছে এখানে আছে। আহ, এই যে ফাইনাল সিলেবাস স্লাইডস, এখানের ভিতরে গেলে হচ্ছে আপনারা স্লাইড গুলো পাবেন। এই যে এখানে স্লাইড গুলো দেওয়া আছে, আমরা হচ্ছে লেকচার 9 জাভা আইও এই স্লাইডটা পড়ছি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করি। আসসালামু আলাইকুম।